হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে আরেকটি চ্যাপ্টার নিয়ে এসেছি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো পলিউশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার, ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ওজোন ডিপ্লেটেশন অ্যান্ড গ্রিন হাউস ইফেক্ট। তো এই টপিকটা থেকে প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নেব, কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা শুরু করছি। তো পলিউশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার, তো প্রথমত আমাদেরকে জানতে লাগবে যে পলিউশন অর্থাৎ দূষণ, দূষণটা কি, পরিবেশ দূষণ কাকে বলে। সো পরিবেশ দূষণটা কি দেখো, পরিবেশ দূষণ কাকে বলে? জীবমণ্ডলে ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন যা জীবজগৎ পরিবেশের ক্ষতি সাধন করে তাকে পরিবেশ দূষণ বলে। মানে ইজিভাবে বলতে গেলে এই যে জীবমণ্ডলের ভৌত রাসায়নিক বা জৈবিক বৈশিষ্ট্যে বেসিক্যালি পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের যে পরিবেশটা রয়েছে বিভিন্ন কারণে, যে মানুষের দ্বারা বা প্রকৃতির দ্বারা যে দূষিত হচ্ছে, যে ক্ষতি সাধন করছে, আমাদের পরিবেশের যে ক্ষতি সাধনটা করছে সেটাকে বলা হয় পরিবেশ দূষণ। মানুষের দ্বারা, আমাদের দ্বারা পরিবেশটা দূষিত হচ্ছে বা পরিবেশের দ্বারা বিভিন্ন কারণে আমাদের যে পরিবেশটা কিন্তু ক্ষতি সাধন করছে বিভিন্ন ওয়েতে, যেরকম জলের ক্ষতি হচ্ছে, বায়ুর ক্ষতি হচ্ছে বা মাটির ক্ষতি হচ্ছে, তো বিভিন্ন দিক থেকে ক্ষতি সাধন করছে। এই যে ক্ষতি সাধন করছে এটাকে কিন্তু বলা হয় দূষণ, আর পরিবেশে ক্ষতি সাধন করছে তো এটাকে বলা হয় পরিবেশ দূষণ। নেক্সট রয়েছে পরিবেশ দূষণের ধারণা। সো পরিবেশ দূষণের ধারণাটা কি, এটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দূষণ হলো জীবমণ্ডলে ভৌত রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের এমন অনাকাঙ্ক্ষিত সুবিশাল পরিবর্তন যা জীবজগৎ ও পরিবেশের উপর বিরূপ প্রভাব বিস্তার করে। যন্ত্রচালিত আধুনিক সভ্যতা, শিল্প বিপ্লব, বিলাসবহুল জীবনযাত্রা, ভোগবাদ, অতিরিক্ত ভোগ্যপণ্য, তারপর হচ্ছে উৎপাদন, অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার, শিল্পায়ন, নগরায়ন এবং অতিরিক্ত সংশ্লিষ্ট দ্রব্যের অত্যাধিক পরিমাণে ব্যবহারের ফলে পৃথিবীর বায়ু, জল, মাটি আজ দূষিত ও বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে দিন দিন। অর্থাৎ কি বলা হয়েছে, এই যে পরিবেশ বিভিন্ন কারণে আমাদের পরিবেশটা ক্ষয়সাধিত হচ্ছে, এই যে ক্ষয় হচ্ছে ওইটাকে কিন্তু পরিবেশ দূষণ বলা হয়। এই যে জীবমণ্ডলের মধ্যে যে দূষিত হচ্ছে, যে বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে বা মনুষ্যের কারণে দূষিত হচ্ছে, এই দূষিতটা যে হচ্ছে এটা যেরকম ধরো বিভিন্ন ওয়েতে, কীরকম, যেরকম যন্ত্রচালিত আধুনিক সভ্যতা, এই যে বিভিন্ন ধরো মেশিন যন্ত্র রয়েছে এগুলি চালিত হচ্ছে, এগুলির কারণে শিল্প কলকারখানার কারণে হতে পারে, শিল্প কলকারখানার মধ্যে অনেক যন্ত্র রয়েছে, অনেক মেশিন রয়েছে, ওইগুলি আওয়াজের শব্দ দূষণ হচ্ছে, বা ওইগুলি থেকে যে দূষিত বায়ু নির্গত হচ্ছে তার কারণে বায়ু দূষণ হচ্ছে, বা এগুলি থেকে যে আবর্জনা বের হয়ে গিয়ে সমুদ্রের জলে, নদীর জলে এগুলি মিশছে, তো তাতে কী হচ্ছে, তাতে কিন্তু জল দূষণ হচ্ছে, মাটিতে মিশছে, মাটি দূষিত হচ্ছে, তো বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। আমাদের যে লাইফস্টাইল, বিশাল বহুল জীবনযাত্রা বা আমাদের যে অতিরিক্ত পণ্য, যতটুকু দরকার তার থেকে বেশি চাওয়াটা বা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এইভাবে কিন্তু বিভিন্নভাবে প্রকৃতির কিন্তু কিছু ক্ষয় সাধন হচ্ছে। তো এইভাবে ক্ষয় সাধন হওয়ার কারণে পৃথিবীর যে বায়ু দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, আর এই দূষিত হওয়ার কারণে বসবাসে কিন্তু অনুপযোগ্য হয়ে উঠছে দিন দিন। পৃথিবীব্যাপী এই মারাত্মক দূষণের ফলে প্রকৃতির ভারসাম্য আজ বিঘ্নিত, যা ব্যাপকভাবে প্রভাব পড়েছে পরিবেশের, মানব শরীরে ও মানব অর্থনীতিতে। আর পৃথিবীতেই, সারা পৃথিবীতেই যে মারাত্মক দূষণ হচ্ছে, কন্টিনিউয়াসলি এরকম দূষণ হচ্ছে, এই দূষণ হওয়ার কারণে প্রকৃতির মধ্যে যে ভারসাম্যটা সেটা কিন্তু বিঘ্নিত হয়েছে। প্রকৃতির মধ্যে ভারসাম্যটা সেটা আজ বিঘ্নিত হয়েছে বা ব্যাপকভাবে তার প্রভাবটা পড়ছে, পরিবেশের উপর প্রভাব পড়ছে। পরিবেশের উপর প্রভাব পড়লে মানুষের উপরে প্রভাব পড়বে, তো মানুষের শরীরে প্রভাব পড়ছে, তাছাড়া মানুষের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু প্রভাব পড়ছে। তো এগুলি হলো কি পরিবেশ দূষণের ধারণা। তো আশা করি বুঝতে পেরেছো পরিবেশ দূষণটা কি বা পরিবেশ দূষণের ধারণাটা, সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এই যে পরিবেশ দূষণ হচ্ছে তার মধ্যে কিন্তু কিছু প্রকারভেদ রয়েছে। কি কি রয়েছে? পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণগুলির মধ্যে হলো বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ প্রভৃতি, এরকম বিভিন্ন দূষণ রয়েছে। তার মধ্যে থেকে আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু বায়ু দূষণ আর জল দূষণটা স্পেসিফিকভাবে মেনশন করে দিয়েছে, কিন্তু বাকিগুলি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় এখান থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। তার জন্য আমরা এই চারটে ভালোভাবে দেখে নেব। তো এগুলি কি বা এগুলি কোন কারণে হচ্ছে, তার প্রভাবটা কি, সবটাই আমরা দেখে নেব। ওকে, সো এগুলো আগে ডেফিনেশন দেখে নিই। বায়ু দূষণ অর্থাৎ এয়ার পলিউশন, প্রাকৃতিক কারণে বা মানুষের বিভিন্ন কাজকর্মের দ্বারা বায়ুমণ্ডলে উপাদানের হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে জীবের উপর যে ক্ষতিকর প্রভাব দেখা যায় তাকে বায়ু দূষণ বলে। বেসিক্যালি বায়ু দূষণটা কি, প্রাকৃতিক কারণে কিংবা মানুষের কারণে, প্রাকৃতিক কারণেও হচ্ছে, মানুষের কারণেও হচ্ছে। এই প্রাকৃতিক কারণে, মানুষের কারণে এই বায়ুমণ্ডলে যে উপাদানগুলি রয়েছে, বায়ুমণ্ডলের উপাদানগুলি হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে জীবের উপর ক্ষতিকরভাবে প্রভাব পড়ছে। এইভাবেই কিন্তু বায়ু দূষণটা হয়ে
থাকে বেসিক্যালি প্রাকৃতিক কারণে বা মানুষের কারণে যে বায়ুমণ্ডলের স্তরগুলি রয়েছে, যে বাতাস রয়েছে, এগুলি কী হচ্ছে, এগুলি দূষিত হচ্ছে। তো ওই যে বায়ুটা দূষিত হচ্ছে ওইটাকেই বলা হয় বায়ু দূষণ। কেন হয় বা তার কারণগুলি কী কী বা এটা ফলাফল কী কী সেটা আমরা সবটাই দেখে নেব। আগে ডেফিনেশনটা দেখে নিই। এটা গেল বায়ু দূষণ। তারপর রয়েছে জল দূষণ অর্থাৎ ওয়াটার পলিউশন। প্রাকৃতিক কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে জলে ক্ষতিকারক জীবাণু বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিতির ফলে জলের যে ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে তাকে জল দূষণ বলে। মানে এটার মধ্যে সেম প্রাকৃতিক কারণে এবং মানুষের কারণে, প্রাকৃতিক আর মানুষের কারণে জলের মধ্যে বিভিন্ন ক্ষতি হচ্ছে। যেরকম ধরো মানুষের জলের মধ্যে অনেক জিনিস ফেলছে, ময়লা আবর্জনা, প্লাস্টিক, একবার কলকারখানার জিনিসপত্র গিয়ে পড়ছে, এরকম বিভিন্ন কারণে। প্রাকৃতিক কারণেও হচ্ছে, ধরো এখন সুনামি হলো, তো তাতে কী হবে, তাতে কিন্তু অনেক প্রবলেমেটিক হচ্ছে, বা ভূমিকম্পের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো প্রাকৃতিক কারণে আর মনুষ্য সৃষ্টির কারণে ক্ষতিকারক জীবাণু রয়েছে বা অনেক ময়লা রয়েছে, এগুলি গিয়ে জলের মধ্যে মিক্সড হয়ে জলটা কিন্তু দূষিত হচ্ছে। তো এটাকে বলা হয় জল দূষণ বা ওয়াটার পলিউশন। তো এটা গেল বায়ু দূষণ আর জল দূষণ। নেক্সট রয়েছে মাটি দূষণ, সয়েল পলিউশন। অবাঞ্ছিত জৈব পদার্থ বা রাসায়নিক পদার্থের সংযোজনের ফলে মাটির স্বাভাবিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন ও গুণগত মানের অবক্ষয় ঘটে তাকে মাটি দূষণ বলে। এইটাও সেমভাবে প্রাকৃতিক কারণে আর মানুষের কারণে কি হয়, মাটির মধ্যে বিভিন্নভাবে দূষিত হচ্ছে, মাটিটা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। যেরকম ধরো বিভিন্ন সার ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, ধরো কৃষিকাজের কারণে বা বিভিন্ন কারণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। তো তার মধ্যে অনেক ক্ষতিকারক জিনিস রয়েছে। তো ওইগুলি মাটির সাথে মিশে মাটির যে গুণগত মানটা রয়েছে সেটা কিন্তু কমে, মাটির উর্বর শক্তিটা কমতে থাকে। তো এইভাবে কিন্তু মাটি দূষণ হয়ে থাকে। তো প্রাকৃতিক কারণে আর মনুষ্য সৃষ্টির কারণে কিন্তু মাটিটা দূষিত হয়ে থাকে। তো এটাই হলো সয়েল পলিউশন বা মাটি দূষণ। নেক্সট রয়েছে শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। সহনশীলতা অতিক্রমকারী শব্দ যখন শ্রোতার কাছে পীড়াদায়ক হয় এবং প্রাণীদের শারীরিক ও মানসিক সমস্যা তাকে বিঘ্নিত করে তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণ বা সাউন্ড পলিউশনটা কি, প্রাকৃতিক কারণে হতে পারে, আর ম্যাক্সিমাম মনুষ্য সৃষ্টির কারণেই হয়ে থাকে। যখন কোনো আওয়াজ যেটা একদম লিমিটের বাইরে যখন একটা পীড়াদায়ক একটা আওয়াজ হয়, যেটা শুনলে বেশি, ধরো এখন কেউ লাউড স্পিকার চালাচ্ছে, একদম খুব জোরে জোরে মাইক বাজাচ্ছে, এত জোরে হচ্ছে যে মানুষের প্রবলেম হচ্ছে, শুধু মানুষের না, যে রাস্তাঘাটে যে প্রাণী থাকে বা এমনিতে যে প্রাণী রয়েছে তাদেরও সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যাও হচ্ছে। তাতে কি হয়, তাতে কিন্তু শব্দ দূষণ হচ্ছে। তো ওইটাকে বলা হয় কি, শব্দ দূষণ। তো এটা গেল মাটি দূষণের শব্দ দূষণ। তো আমরা এই 4 প্রকারের যে দূষণ রয়েছে, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণ, এগুলি কি সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব প্রতিটা পার্টেরই তার কারণগুলি কী কী। যেরকম বায়ু দূষণের কারণগুলি কী কী, বা বায়ু দূষণের ফলে তার ফলাফলগুলি কী কী। তো এগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমেই স্টার্ট করছি বায়ু দূষণ। সো বায়ু দূষণ কি সেটা আমরা দেখলাম, যে বায়ুতে প্রাকৃতিক কারণে এবং মানুষের কারণে যে বায়ুমণ্ডলের স্তরগুলি রয়েছে এগুলি কিন্তু যে ক্ষয় সাধন করছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, বায়ুটা দূষিত হচ্ছে। তো এই যে বায়ুটা দূষিত হচ্ছে, তো এটাকে বায়ু দূষণ বলে। আর এই বায়ু দূষণ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, যেরকম গ্রিন হাউস গ্যাস, বিভিন্ন শিল্প, কলকারখানা ও মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়ার নানা রকম গ্রিন হাউস গ্যাস, যেমন CO2, NH3, তারপর রয়েছে N2O, NO, CFC প্রভৃতি বায়ুকে দূষিত করে। বিভিন্ন গ্রিন হাউস গ্যাস রয়েছে, এগুলো হলো ক্ষতিকারক গ্যাস। তার এক্সাম্পলগুলি কী কী রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো এই যে গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে এগুলি কিন্তু বায়ুমণ্ডলটাকে কি দূষিত করছে। তো গ্রিন হাউস গ্যাসের ফলেও কিন্তু বায়ুমণ্ডল দূষিত হয়। গ্রিন হাউস গ্যাস কীভাবে হবে, যেরকম বিভিন্ন কলকারখানা থেকে বিভিন্ন যে বায়ু বেরোচ্ছে, দূষিত ধোঁয়া বেরোচ্ছে, ওই ধোঁয়ার মধ্যে কিন্তু যে গ্রিন হাউস গ্যাস রয়েছে। তো বা মোটর গাড়ি থেকে যে যানবাহন যখন গাড়ি চলাচল করে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, তো ওইটা থেকেও কিন্তু কি হয়, বায়ুটা দূষিত হচ্ছে। তো গ্রিন হাউস গ্যাসের ফলে বায়ুটা দূষিত হয়ে থাকে। তারপর রয়েছে কণাগত পদার্থ, যেরকম মোটর গাড়ির ধোঁয়া থাকা যে বেঞ্জোপাইরিন, তাপবিদ্যুৎ ও সিমেন্ট কারখানার উড়ন্ত ছাই, তারপর রয়েছে অ্যাসবেস্টস কণা, সিলিকা, অব্র, কয়লা পাট, কার্পাস এবং প্রভৃতি জৈব কণা বায়ুকে দূষিত করছে। মানে প্রভৃতি এই জিনিসগুলো কি হচ্ছে, বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করছে। তো এইগুলি হলো মেইন কারণ। এইসব কারণে কিন্তু বায়ুটা কি হচ্ছে, বায়ুটা দিন দিন দূষিত হয়ে পড়ছে। তো এই যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের ফলে কি হয়, তাতে কি ক্ষতি হয় সেটা আমরা দেখে নিই। বায়ু দূষণের ফলাফলগুলি হলো, যেরকম অ্যাসিড বৃষ্টি হয়, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। H2S, NO2, CO2 গ্যাসগুলি H2SO4,
HNO3 H2CO3 সৃষ্টি করে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি ঘটায়, যা জলে মিশে জলকে আম্লিক করে তোলে, যার ফলে বিভিন্ন জলজ প্রাণী ক্ষতির মুখে পড়ে। মানে এই যে বিভিন্ন গ্যাস রয়েছে এগুলি কি হয়, এগুলি কিন্তু বৃষ্টির সাথে জলের সাথে মিশে এগুলিকে অ্যাসিড বৃষ্টি হচ্ছে বা অম্ল বৃষ্টি ঘটে কি হয়, এই অম্ল বৃষ্টিগুলি গিয়ে জলের সাথে মিক্সড হয়ে এটাকে আম্লিক করে তোলে। আর যেই কারণে যে জলজ প্রাণী রয়েছে এগুলি কিন্তু ক্ষতির মুখে পড়ে। তো এতে কি হয়, এতে কিন্তু অ্যাসিড বৃষ্টি হচ্ছে, এতে কিন্তু বায়ু দূষণ না শুধু, এতে কিন্তু জলেরও দূষণ হচ্ছে, জল দূষণও কিন্তু হচ্ছে। তাছাড়া রয়েছে উদ্ভিদের সালোক সংশ্লেষে ব্যাহত হয়, এই যে গ্যাসগুলি রয়েছে, এই যে বা গ্রিন হাউস যে গ্যাসগুলি রয়েছে এগুলি কি হয়, এগুলি কিন্তু ক্ষতি করে, এগুলি সব কিছু ক্ষতি করে। তো উদ্ভিদটা কি হয়, উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে, কার্বন ডাইঅক্সাইডকে যে অ্যাবজর্ব করে অক্সিজেন ছাড়ে। তো এই গ্রিন হাউস গ্যাসগুলি সবগুলির কারণে এগুলি দিন দিন গ্রিন হাউস গ্যাসগুলি কি বৃদ্ধি পাচ্ছে, তার কারণে কিন্তু যে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও এটা প্রবলেম ক্রিয়েট করছে। তো উদ্ভিদের সালোক সংশ্লেষে ব্যাহত হয়। তারপর রয়েছে অ্যাসিড বৃষ্টির ফলে পরিবেশের মডেল, স্ট্যাচু ও ঘরবাড়ি ক্ষতি সাধন করে। যে অ্যাসিড বৃষ্টির ফলে পরিবেশে যে মডেল, স্ট্যাচু রয়েছে, ঘরবাড়ি রয়েছে, এগুলিরও কিন্তু ক্ষতি হচ্ছে। তাছাড়া আরও রয়েছে অ্যাসিড বৃষ্টির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ও সমুদ্র জলতল বৃদ্ধি পায়। অ্যাসিড বৃষ্টির কারণে আবহাওয়া ও বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়, যেমন কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি, কোথাও আবার অনাবৃষ্টি দেখা যায়। অ্যাসিড বৃষ্টির ফলে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য ক্ষতির মুখে পড়ে। তো এগুলি হলো কি, এগুলি হলো বায়ু দূষণের কিছু ফলাফল। তো দেখে নেব এখন আমরা বায়ু দূষণের কারণে কি কি রোগ হয়ে থাকে। বায়ু দূষণের কারণে কিছু রোগ হয়ে থাকে, কি কি রোগ হয়ে থাকে সেটা দেখে নিই। ছোট ছোট কণাগুলি ফুসফুসের মধ্যে প্রবেশ করে ফুসফুসে নানা রোগের সৃষ্টি করে, যেরকম অ্যাসবেস্টস কণা ফুসফুসের ক্যান্সার, তারপর কয়লার গুঁড়ো অ্যানথ্রোপোডিস, তারপর রয়েছে ব্ল্যাক লাং, তুলুতন্ত্র, বিসিনোসিস, অ্যালার্জি প্রভৃতি রোগের সৃষ্টি করে। বায়ু দূষণের কারণে এরকম বিভিন্ন রোগ হয়ে থাকে। তো এটা গেল বায়ু দূষণ। তো বায়ু দূষণ কি সেটা আমরা দেখলাম, তার কি কারণগুলি, মানে বায়ু দূষণের প্রধান কি কারণ রয়েছে সেগুলি দেখলাম, যেরকম গ্রিন হাউস গ্যাস, কণাগত পদার্থ, আর তাছাড়া বায়ু দূষণের ফলে কি হয়ে থাকে তার ফলাফলগুলি কি সেটা দেখলাম, আর বায়ু দূষণের কারণে কি কি রোগ হয়ে থাকে সেটা দেখলাম। তারপরে আমরা দেখে নেব নেক্সট রয়েছে জল দূষণ। তো জল দূষণ কি সেটা আমরা দেখলাম, এখন জল দূষণের কারণগুলি কি সেটাও দেখে নিই। সো ফার্স্ট ওয়ান, কৃষিক্ষেত্রে বজ্র পদার্থ। কৃষিক্ষেত্রে যে কৃষিকাজ করার সময় অনেক বজ্র পদার্থ রয়েছে, এগুলি গিয়ে জলের সাথে, বৃষ্টির জলের সাথে গিয়ে ধরো এখন নদীতে, পুকুরে, খালে, বিলে গিয়ে মিক্সড হয়ে কিন্তু জলটা দূষিত করছে। কৃষিকাজের জন্য বিভিন্ন রকম রাসায়নিক সার, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, পটাশ ও বিভিন্ন রকম কীটনাশক ও আগাছানাশকের কারণে জল দূষিত হচ্ছে। মানে কৃষিকাজের জন্য বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন জিনিস ব্যবহার করার কারণে এগুলি যখন কৃষিকাজের জন্য এই যে গাছের মধ্যে বা গাছের গোড়ায় দেওয়া হচ্ছে, তো ওইগুলি কী হচ্ছে, ওইগুলি কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে বা জল যেভাবেই হোক জলের সাথে মিশে জলটা কিন্তু কী হচ্ছে, জলটা দূষিত করছে। তো জল দূষণের একটা কারণ হলো কৃষিক্ষেত্রে বজ্র পদার্থ। তাছাড়া রয়েছে জীবাণু। গৃহস্থলী ও পৌর প্রণালী বিভিন্ন রকম জীবাণু জলে মিশে জলকে দূষণের ফলে নানা রকম রোগের সৃষ্টি করে। বিভিন্ন জীবাণু, এখন জীবাণু বিভিন্ন জায়গা থেকে হতে পারে, যেমন গৃহস্থলী, যে বাড়িঘরের মধ্যে যে কাজকর্ম হচ্ছে এখানে অনেক ময়লা আবর্জনা রয়েছে, তো এগুলি কী হচ্ছে, এইগুলি রয়েছে, এইগুলি কিন্তু ধরো এখন কেউ গিয়ে ফেললো, এগুলি গিয়ে যদি জলে ফেলা হয়, ধরো নদীতে, পুকুরে, আশেপাশে ফেলা হলো, তাতে কী হবে, তাতে কিন্তু জলের সাথে মিশে জলটা কিন্তু দূষিত হবে। আর তাছাড়াও এরকম বিভিন্ন জীবাণু রয়েছে, শুধু বাড়িঘরের নয়, ধরো কোনো কলকারখানা রয়েছে, কোনো একটা ফ্যাক্টরি রয়েছে, তো এখানে কী হচ্ছে, ওইখানে যে নির্গত ময়লা টয়লা রয়েছে এগুলিকে নদীতে পড়ছে, কোনো একটা পুকুরে বা কুঁদে গিয়ে পড়ছে, তো জলের সাথে মিক্সড হয়ে জলের মধ্যে কি জীবাণু সৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু জলটা দূষিত হচ্ছে। আর এই জল দূষণের কারণে কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে থাকে, কারণ সেই জলগুলো আমরা পান করছি বা কোনো না কোনোভাবে আমরা ইউজ করছি, সেই কারণে কিন্তু কী হয়ে থাকে, বিভিন্ন জলবাহিত রোগ হয়ে থাকে। তো এগুলি হলো জল দূষণের কিছু কারণ। তো জল দূষণের ফলাফল আমরা দেখে নিই। জল দূষণের ফলাফলের মধ্যে কী রয়েছে, ইউট্রোফিকশন, ফসফেট জাতীয় রাসায়নিক সার ও ডিটারজেন্ট জলে মেশার ফলে জলজ উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটে, একে ইউট্রোফিকশন বলে। ইউট্রোফিকশনটা কি, যে ফসফেট জাতীয় কিছু রাসায়নিক সার বা ডিটারজেন্ট রয়েছে, এগুলি যখন জলের সাথে গিয়ে মিশে, তখন জলের মধ্যে অনেক উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদগুলি খুব তাড়াতাড়ি, মানে নর্মালের তুলনায় খুব বেশি এগুলি বাড়তে থাকে। ওই যে বৃদ্ধিটা নর্মাল থেকে আর বেশি বাড়তে থাকে, ওইটাকে বলা হয় ইউট্রোফিকশন।
যেরকম শ্যাওলা, শ্যাওলা যে জলের মধ্যে থাকে এটা দেখবে যদি এখন ফসফেট জাতীয় রাসায়নিক সার জলের সাথে মিক্সড হয় তাহলে শ্যাওলা যেটা রয়েছে একটা জলজ উদ্ভিদ, এটা এটা বৃদ্ধি করতে থাকে, নর্মালের তুলনায় বেশি বাড়তে থাকবে। তো ওই যে নর্মালের তুলনায় বেশি বাড়তে থাকে তাতে কি হয়, তাতে ওইটাকে বলা হয় যে ইউট্রোফিকশন। এই শ্যাওলার অতি বৃদ্ধি ও মৃত শ্যাওলার পচনের ফলে ব্যাপক মাত্রায় জল দূষণ হচ্ছে। যে শ্যাওলাটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে সেটা তো আগেই বললাম। তো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, তারপরে যে মৃত শ্যাওলাগুলি যে ওইগুলি কি হয়, ওইগুলি পচে, এগুলি একদম পচে যায়, পচে এগুলি জলের সাথে মিক্সড হয়ে ব্যাপক মাত্রায় জলকে এটা দূষিত করছে। আর যার কারণে এই যে এর ফলে জলের O2 অর্থাৎ অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং অ্যালগন ব্লুম বলে, ওইটাকে অ্যালগন ব্লুম বলা হয়। তাতে কি হয়, যখন জলটা দূষিত হয়ে যায় তাতে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমে যায়, অক্সিজেনের পরিমাণটা যে কমে যায় তখন ওইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যালগন ব্লুম। ইউট্রোফিকশনের ফলে জলের BOD বৃদ্ধি পায়, এর ফলে বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটে। যে ইউট্রোফিকশনের ফলে জলের মধ্যে BOD বৃদ্ধি পায় আর যার কারণে জলের মধ্যে অনেক প্রাণী রয়েছে সেই প্রাণীগুলির মৃত্যু হয়ে থাকে। তো এগুলি কি, এগুলি হলো জল দূষণের কিছু ফলাফল। তাছাড়া আরও কিছু রয়েছে, যেরকম জীবাণু গঠিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কৃমি প্রভৃতি দূষিত জলে উপস্থিত থাকার বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। জল দূষণের ফলে রোগগুলি মানব দেহে বাসা বাঁধছে, মানে জীবাণু গঠিত রোগ। এই যে জলবাহিত রোগ, বিভিন্ন জলবাহিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, কৃমি প্রভৃতি জল দূষিত, মানে যখন একটা দূষিত জলের মধ্যে এই একটা ব্যাকটেরিয়া থাকলো, ভাইরাস থাকলো, এগুলি কি হচ্ছে, এগুলি কিন্তু একজন থেকে একজনে ছড়াচ্ছে, জলের থ্রু একজন থেকে একজনে ছড়াচ্ছে। তো তাতে কি হয়, তাতে অনেক জীবাণু গঠিত রোগ হয়ে থাকে। যেরকম ধরো হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ, হেপাটাইটিস রোগের সৃষ্টি হয়। তারপর রয়েছে ভিব্রিও কলেরি সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে কলেরা ও টাইফয়েড রোগের সৃষ্টি হয়। এন্টিমিবা, হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া প্রভৃতি আদ্য প্রাণীর সংক্রমণে আমাশা, তারপর রয়েছে জিওডিওসিস রোগের সৃষ্টি হয়। তো এগুলি হলো কি, এগুলি হলো কিছু জলবাহিত রোগ। এখন আমরা দেখে নেব মাটি দূষণ। তো প্রথমেই দেখলাম বায়ু দূষণ, জল দূষণ, এখন আমরা দেখব মাটি দূষণ। তো মাটি দূষণটা কি, প্রাকৃতিক বা মানসিক কারণে যখন মাটির মধ্যে মাটি যে স্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে সেটা তো পরিবর্তন হয় বা মাটির গুণগত যে মানটা সেটা কমে যায়, তখন সেটাকে মাটি দূষণ বলা হয়। এই যে মাটি দূষণটা হয় তারও বিভিন্ন কারণ রয়েছে, কেন মাটি দূষণ হয়ে থাকে। তার কারণ হলো যেরকম জীবাণু, বিভিন্ন রকম পৌর আবর্জনা, মানুষ ও প্রাণীর মলমূত্র মাটিকে বিভিন্নভাবে দূষিত করে। যে বিভিন্ন রকম যে পৌর আবর্জনাগুলি রয়েছে মানুষের বা প্রাণীর, তার যে মলমূত্রগুলি রয়েছে এগুলি মাটির মধ্যে মিশে মাটিকে কিন্তু দূষিত করছে। তাছাড়া রাসায়নিক পদার্থ, বিভিন্ন রকম সার, কীটনাশক, যেরকম ধরো ম্যালাথিয়ন, অ্যালড্রিন ও আগাছানাশক মাটির উর্বরতা ক্ষমতাকে নষ্ট করে মাটিকে দূষিত করছে। বিভিন্ন রকম সার বা কীটনাশক এগুলি ব্যবহার করতে করতে কিন্তু মাটির উর্বরা শক্তিটাকে এটা নষ্ট করে দিচ্ছে। তো তাতেও কিন্তু মাটি কি হচ্ছে, মাটি দূষিত হচ্ছে। মাটি দূষণের ফলাফল, মনুষ্য জাতির উপর প্রভাব। মাটি দূষণের ফলাফল, মাটি যে দূষিত হচ্ছে তার ফলাফলটা কিন্তু মানুষের উপর পড়ছে, প্রাকৃতির উপরও পড়ছে, মানুষের উপরও পড়ছে। যেরকম মনুষ্য জাতির উপর প্রভাব, সরাসরি মাটির সঙ্গে স্পর্শ বা প্রশ্বাসের মাধ্যমে মাটি দূষক দেহে প্রবেশ করলে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। মনুষ্য জাতির উপর কীভাবে প্রভাব পড়ছে, যখন সরাসরি মাটির সাথে স্পর্শ বা প্রশ্বাসের মাধ্যমে দূষিত মাটি যখন দেহের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়ে থাকে। মাটি দূষণের ফলে যেসব রোগ হয়, যেরকম পলিওমাইলিটিস ভাইরাসের সংক্রমণে শিশুদের পোলিও রোগের সৃষ্টি হয়, রোটা ভাইরাসের সংক্রমণে শিশুদের উদারময় রোগের লক্ষণ দেখা যায়, ব্যাকটেরিয়া ও কৃমি সংক্রমণের ফলে শিশুদের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। তো এগুলি মাটি দূষণের ফলে কিছু রোগ সৃষ্টি হয়। এখন রয়েছে শব্দ দূষণ, সাউন্ড পলিউশন। শব্দ দূষণ যে বিভিন্ন কারণে হয়ে থাকে, যেরকম যানবাহন, ট্রাম, বাস, লরি প্রভৃতি ইলেকট্রিক হর্ন, চাকার ঘর্ষণ, মোটর ইঞ্জিন প্রভৃতি আওয়াজ শব্দ দূষিত করে। যে এই যে যানবাহন রয়েছে ট্রাম, বাস, লরি, এরকম বাইক, স্কুটি, এরকম বিভিন্ন যানবাহন কি হয়, এগুলো ইলেকট্রিক হর্ন রয়েছে বা চাকার যে ঘর্ষণ হচ্ছে তো এখানে শব্দ হচ্ছে, মোটর ইঞ্জিনের শব্দ হচ্ছে, এই প্রকৃতির মধ্যে এত শব্দ হতে হতে কিন্তু এটা কিন্তু শব্দটা দূষিত হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। তাছাড়া শিল্প, বিভিন্ন রকম প্রেসের মেশিন, টেক্সটাইল লোম, নিউজ পেপার প্রেস, পাঞ্চিং মেশিন, গাড়ি সরাই সাইরেন প্রকৃতি অত্যাধিক আওয়াজের ফলে শব্দ দূষিত হচ্ছে। এগুলি খুব বেশি আওয়াজ, বারবার এগুলি আওয়াজ হতে হতে কিন্তু শব্দটা দূষিত হচ্ছে। শব্দ দূষণের ফলাফল, শব্দ দূষণের যে ফলাফল এটা মানুষের উপর পড়ে, প্রাকৃতির উপরও পড়ে, তার মধ্যে থেকে মানুষের উপর বেশি প্রভাবটা পড়ে। কিভাবে, শব্দ দূষণের ফলে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, শব্দ দূষণের ফলে মানুষের যে শোনার যে ক্ষমতাটা সেটা কিন্তু কমছে।
100 ডেসিমেল শব্দের মধ্যে থাকলে বধিরতা দেখা দেয়, কারণ কানের আর্গন অফ কোটির কোষগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। দীর্ঘক্ষণ জোরালো আওয়াজের ফলে হৃৎপিণ্ডের উপর প্রভাব ফেলে, এতে যে হৃদস্পন্দনে ও রক্তচাপের হার বেড়ে যায়। অন্যান্য প্রাণীর উপরও প্রভাব পড়ছে, শুধু মানুষের উপর না, অন্যান্য প্রাণীর উপরেও কিন্তু প্রভাব পড়ছে। কুকুর, বিড়াল এবং অন্যান্য বন্য প্রাণীরা জোরালো শব্দ সহ্য করতে পারে না, সেই সঙ্গে জোরালো আওয়াজের ফলে শিকারে বাধা ঘটে। অত্যাধিক মাত্রায় শব্দের ফলে বিভিন্ন প্রাণীর, যেমন পাখি, প্রজননে লিপ্ত হতে বাধা সৃষ্টি করে। তো এগুলি হলো অন্যান্য প্রাণীর উপর যে প্রভাবগুলো পড়ে। ওকে, তো এগুলি গেল কি, এগুলি গেল যে বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ আর শব্দ দূষণ আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব ওজোন ডিপ্লিটেশন, অর্থাৎ ওজোন স্তর। ওজোন স্তরটা আমরা দেখে নেব। ওজোন স্তরটা কি? গ্রিক শব্দ ওজোন এর অর্থ হলো বিশিষ্ট গন্ধ, অর্থাৎ ওজোন হলো নীল রঙের আষ্টে গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ। যে এই যে ওজোনটা রয়েছে, এটা কি? এটা হলো নীল রঙের একটা আষ্টে গন্ধযুক্ত গ্যাসীয় একটা পদার্থ। আর এই যে ওজোন গ্যাস রয়েছে, ওজোন গ্যাসটা কিন্তু যেই স্তরে দেখা যায়, ওই স্তরটার নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। তো এটাকে বলা হয় ওজোন স্তর। সূর্যের অতিবেগুনি রশ্মি প্রায় সবটাই ওজোন স্তর শোষণ করে নেয়। এই রশ্মি জীবকুলের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। এদের সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা এসে পড়ে, ওইটা কি করে, ওইটা কিন্তু জীবকুলের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু ওজোন স্তরটা যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকে, ওই ওজোন স্তরটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে সবটাকে শোষণ করে ফেলে, যেই কারণে ভূপৃষ্ঠের মধ্যে সূর্যের অতিবেগুনি রশ্মিটা এসে পৌঁছতে পারে না। তো এইভাবে ওজোন গ্যাসটা কিন্তু আমাদের জীবকুলকে, পৃথিবীর জীবকুলকে প্রোটেক্ট করছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে, যেটা আমি আগের ক্লাসগুলিতেও বলেছি। ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোকার্বন, মিথাইল ইত্যাদি রাসায়নিক পদার্থ বায়ুতে মিশে গিয়ে ওজোন স্তর নষ্ট করে। এই যে ওজোন স্তরটা, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকে, আর ওজোন স্তরটা থাকা কিন্তু ভালো, কারণ এটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে। তো এই যে ওজোন স্তরটা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, এটা ধীরে ধীরে এটা নষ্ট হচ্ছে। তো এটা কিন্তু ওজোন ডিপ্লিটেশন, ওজোন ক্ষয় স্তর, মানে ওজোন স্তরটা ক্ষয় হচ্ছে। কেন ক্ষয় হচ্ছে? এই যে ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোকার্বন, মিথাইল, এরকম বিভিন্ন গ্যাস রয়েছে, এগুলো ক্ষতিকারক গ্যাস, খুবই ক্ষতিকারক গ্যাস। এই গ্যাসগুলি কি হয়, এই গ্যাসগুলি মিশে, রাসায়নিক পদার্থ বায়ুতে মিশে, বাতাসের সাথে মিশে, যে ওজোন স্তরটা আছে ওজোন গ্যাসের সাথে, সেগুলিকে কন্টিনিউয়াসলি নষ্ট করে যাচ্ছে। তবে ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর বিন্যাসের জন্য প্রধান দায়ী। এই যে সবগুলি কিন্তু এগুলি নষ্ট করছে, সবগুলি মিশে, তার মধ্যে থেকে মেইন দায়ী হলো ক্লোরোফ্লোরোকার্বন, যেটা ওজোন স্তরকে যে বিন্যাসের জন্য প্রধান দায়ী। সো এই যে ওজোন স্তরটা রয়েছে, তার বৈশিষ্ট্য। ওজোন গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখা যায়, যেটা আমি আগেও বলেছি। এটি সাধারণত অক্সিজেন থেকে সৃষ্টি হয়েছে। তো এটি সাধারণত অক্সিজেন থেকে সৃষ্টি হয়েছে। ওজোন গ্যাস নীল বর্ণের হয়, আর এটা আষ্টে গন্ধযুক্ত হয়। সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর উদ্ভিদ, প্রাণী ও মানুষের ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে রক্ষা করে। ভূপৃষ্ঠের মধ্যে যে উদ্ভিদ, প্রাণী, মানুষ রয়েছে, তো আমাদের জন্য কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মিটা খুবই ক্ষতিকারক। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাস থাকাতে ওই ওজোন গ্যাসটা যে কী করে, ওজোন গ্যাসটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, তো ভূপৃষ্ঠে এসে পৌঁছতে পারে না। তো এইভাবে আমাদেরকে প্রোটেক্ট করে। তো ওজোন গ্যাসটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব গ্রিন হাউস গ্যাস। তো আমরা ওজোন স্তরটা দেখলাম, এখন আমরা দেখব গ্রিন হাউস এফেক্ট। সো গ্রিন হাউস গ্যাস, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রেট অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি হলো গ্রিন হাউস গ্যাসের অন্তর্ভুক্ত। এই যে এগুলি বললাম, এগুলি কি, এগুলি সবগুলি হলো গ্রিন হাউস গ্যাস। এইসব গ্যাসীয় পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত থেকে একত্রে গ্রিন হাউসের মতো কাজ করে ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, ফলে জীবজগতের বেঁচে থাকা অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এই যে এই গ্যাসগুলি রয়েছে, মানে গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে, এই গ্রিন হাউস গ্যাসগুলি মানে বেশি থাকলে, মানে লিমিটেড থেকে যখন বেশি থাকে, যতটুকু প্রয়োজন ততটুকু না থেকে যখন বেশি পরিমাণে থাকলে কি হবে, ভূপৃষ্ঠটা কিন্তু এটা উষ্ণ হয়ে যাবে, ভূপৃষ্ঠের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। ভূপৃষ্ঠের তাপমাত্রাটা বৃদ্ধি পেলে কিন্তু জীবজগতে বেঁচে থাকার অনুকূল পরিবেশটা থাকবে না, তাতে কিন্তু ক্ষয়ক্ষতি হবে। কারণ খুব বেশি ঠান্ডাও ভালো না, খুব বেশি গরমও ভালো না, তো এটা ব্যালেন্স থাকবে না। গ্রিন হাউস গ্যাস থাকাটা ভালো, কিন্তু এত নয় যাতে ক্ষতি হয়। তো এই জিনিসগুলো দেখতে লাগবে। তবে বর্তমানে নানা অপরিকল্পিত কাজের ফলে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়েছে। কিন্তু বর্তমানে কী হচ্ছে, বিভিন্ন ধরনের কাজকর্মের কারণে, যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে বা এই হচ্ছে সেই হচ্ছে, এরকম বিভিন্ন কারণে কী হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বেড়ে চলছে। এর প্রভাবে সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আর এর প্রভাবে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বাড়ার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে।
গ্রিন হাউসের ক্ষতিকারক দিক, মেরু অঞ্চলে বরফের গলে যাওয়া এর ফলে সমুদ্রের জল স্ফীতি ঘটা। মানে গ্রিন হাউস গ্যাস যেগুলি রয়েছে এগুলি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, গরমটা বাড়বে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায়। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেলে কিন্তু অনেক প্রবলেম হবে। তার মধ্যে থেকে একটা হলো যে মেরু অঞ্চল রয়েছে, যে মেরু অঞ্চল কোন জায়গাটা, এই জায়গাটা এই জায়গাটা, উত্তর মেরু দক্ষিণ মেরু ওই জায়গাটা সবসময় ঠান্ডা থাকে, বরফ থাকে। তো ওই জায়গায় যে ভূপৃষ্ঠটা দিন দিন গরম হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার কারণে কি হচ্ছে, এখানে আর এখানে যে বরফ থাকে এই বরফগুলি কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, এগুলি আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে এগুলি জলে পরিণত হচ্ছে, আর জল হলে সমুদ্রের জলটা আস্তে আস্তে বাড়ছে। তো একটা সময় দেখা যাবে ইন ফিউচার এরকম হতে পারে যে জলে বাড়তে বাড়তে যে সুনামি চলে আসলো। তো এটা গ্রিন হাউসে কিন্তু একটা ক্ষতিকারক দিক। তাছাড়া ফসলের উৎপাদন হ্রাস পায়, যেরকম এখন এত উত্তপ্ত বাড়লে কি হবে, যে শুকিয়ে যাবে, যে ক্ষেত রয়েছে এগুলি শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে কি হবে, ফসল হবে না, তো ফসল উৎপাদনে হ্রাস পাচ্ছে, কমছে। জীবকুলে অস্তিত্ব বিলোপের সম্ভাবনা, জীবকুলে যে অস্তিত্ব রয়েছে সেটা বিলোপ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এগুলি হলো গ্রিন হাউস গ্যাসের কিছু ক্ষতিকারক দিক। গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা কিভাবে আমরা কমাতে পারি বা কিভাবে ব্যালেন্সে রাখতে পারি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো, যে জীবাশ্ম জ্বালানি ব্যবহারটা আমরা কমাতে পারি, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা হলো, দরকারের বেশি না। অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো, যে অপ্রচলিত শক্তিগুলি আছে সেগুলো আমরা বাড়াতে পারি, যেরকম সূর্য শক্তি, বায়ু শক্তি প্রভৃতি। ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার বন্ধ করা, তো এই কার্বনটা যেহেতু মেইন রিজন যে গ্লোবাল ওয়ার্মিং হওয়ার, সেই কারণে আমরা কি করতে পারি, এটা বন্ধ করতে পারি। বন সৃজন করতে পারি, বন ধ্বংস রোধ করতে পারি ইত্যাদি। তো আমরা কি করতে পারি, বেসিক্যালি গাছপালা লাগাতে পারি, গাছপালা যাতে ধ্বংস না হয়ে যায়, বনভূমি যাতে ধ্বংস না হয়ে যায় সেটা আমরা রোধ করতে পারি। যতটুকু ধর এখন গাছ কাটতে লাগবে, কিছু কাজের জন্য করতে হলে গাছ কাটতে লাগবে, কিন্তু এতটুকুই কাটা দরকার যতটুকু দরকার, যে একটা গাছ কাটা হলো তার একটা গাছ লাগিয়ে দেওয়া হোক অন্য কোথাও। তো তাতে কি হবে, তাতে কিন্তু ব্যালেন্সটা থাকবে। ওকে, তো বন সৃজন করতে পারি গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য, বনভূমি ধ্বংস হওয়া থেকে আমরা রোধ করতে পারি। যেরকম এই চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট রয়েছে ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। ডিফরেস্টেশন মানেটা কি, ডিফরেস্টেশন মানে হলো বন উজাড়, মানে বন যে উজাড় হচ্ছে, কিভাবে বন উজাড় হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে বা কোথাও পুড়িয়ে ফেলা হচ্ছে, বিভিন্ন কারণে যে বিভিন্ন ডেভেলপমেন্টের নামে অনেক কিছু কাটা হচ্ছে, যে বিল্ডিং বানানো হবে, মেট্রো স্টেশন বানানো হবে, বিভিন্ন কারণে এগুলো হচ্ছে, আর এগুলো না হলেও হবে না, হতে লাগবে। তো সেই কারণে কি হচ্ছে, বা অনেক জায়গাতে ব্যবসার জন্য যে এখন বেশি ইনকাম করবে, বেশি লাভ হবে, তার জন্য যতটুকু কাটা প্রয়োজন তার থেকে বেশি কাটা হচ্ছে। তো এইসব কারণে কিন্তু দিন দিন ডিফরেস্টেশন অর্থাৎ বন উজাড় হচ্ছে। তো এই বন যে উজাড় হচ্ছে তাতে কি হবে, এখন যদি গাছপালা কম থাকে, গাছপালা কাটা হলো বা পুড়িয়ে ফেলা হলো, ধ্বংস হয়ে যাচ্ছে, তাতে কি হবে, তাতে কিন্তু প্রকৃতির উপরে, যে প্রকৃতির উপর মানুষের উপর প্রভাব পড়বে, যে এইগুলি মানুষের উপর, প্রকৃতির উপর, প্রাণীর উপর বিভিন্ন দিক থেকে প্রভাব পড়বে। এখন ধরো গাছপালা নেই, গাছপালা কি করে, যে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে অক্সিজেনটা আমাদেরকে দেয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে আর অক্সিজেন আমরা পাবো না, তো আমরাই বাঁচতে পারবো না যদি গাছপালা না থাকে। তারপর গাছপালা হলে, বেশি গাছপালা থাকলে বৃষ্টি হবে, তো জল পাবো। তো এরকম বিভিন্ন কাজ রয়েছে। তো এই বন উজাড় অর্থাৎ ডিফরেস্টেশনটা কি সেটা বুঝলাম, ডিফরেস্টেশন যে বন উজাড় হলে কি কি প্রভাব পড়ে তারটা দেখলাম, এবং আর তার যে কিভাবে আমরা সেটা কমাতে পারি বা কিভাবে আমরা ডিফরেস্টেশনটা আমরা ব্যালেন্স করতে পারি, আমরা বলতে পারি কিভাবে করতে পারি। যেরকম ধরো গাছ লাগাতে পারি বা গাছ কাটা কমাতে পারি, যতটুকু দরকার ততটুকু করলাম, এরকম করতে পারি, বা বনভূমি ধ্বংস হওয়া থেকে রোধ করতে পারি, এগুলির মাধ্যমে কিন্তু আমরা এটা কমাতে পারি। ওকে, তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম একটু আমি দেখে নিই, তারপর আমরা কোশ্চেন আনসারে যাব। তো আজকে যে টপিকটা ছিল, টপিকটা কি ছিল, পলিউশন। ওকে, পলিউশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। পলিউশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার, ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ওজোন ডিপ্লিটেশন অ্যান্ড গ্রিন হাউস ইফেক্ট। তো প্রথমে আমরা পরিবেশ দূষণ কি সেটা দেখলাম, পরিবেশ দূষণের ধারণা, তারপর পরিবেশ দূষণের প্রকারভেদ কি কি, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। তার মধ্যে থেকে সিলেবাসের মধ্যে স্পেসিফিকভাবে বায়ু দূষণ আর জল দূষণ রয়েছে, তো আমি বায়ু দূষণ আর জল দূষণের পাশাপাশি মাটি দূষণের শব্দ দূষণটাও বলে দিয়েছি। তারপর এগুলি আমরা ডিটেলসে দেখলাম যে এগুলি কী, বা বায়ু দূষণের প্রধান কারণগুলি কী কী, ফলাফল কী, আর তার পাশাপাশি বায়ু দূষণের কারণে কী কী রোগ হয়ে থাকে। তারপর দেখলাম জল দূষণ কী, জল দূষণের কারণগুলি, তার ফলাফল দেখলাম, এবং জল দূষণের ফলে যে রোগগুলি হচ্ছে সেগুলি আমরা দেখলাম। তারপর রয়েছে মাটি দূষণ বা মাটি দূষণের কারণগুলি কী কী, তার ফলাফল, মাটি দূষণের ফলে যেসব রোগ হয়ে থাকে সেগুলি দেখলাম, আর তারপর শব্দ দূষণের কারণ,
শব্দ দূষণের ফলাফল। তো এগুলি আমরা দেখে নিয়েছি। নেক্সট দেখলাম ওজোন ডিপ্লিটেশন। ওকে, মানে ওজোন স্তরটা যে ক্ষয় হচ্ছে সেটা আমরা দেখে নিয়েছি, যে ওজোন স্তর কোথা থেকে এসেছে, তার মানেটা কি, তার বৈশিষ্ট্য। তারপর দেখলাম গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের কি ইফেক্ট রয়েছে, তার ক্ষতিকারক দিকগুলি কি কি, এবং গ্লোবাল ওয়ার্মিং কিভাবে আমরা কমাতে পারি। তার পাশাপাশি আমরা ডিফরেস্টেশন কি, তার ইম্প্যাক্টগুলো কি, সেগুলিও কিন্তু আমরা বুঝে নিয়েছি। তো এখন আমি যে কোশ্চেন আনসারে। সো নিচে কোন শব্দ থেকে পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটি এসেছে? এনভায়রন থেকে। যে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে এনভায়রন থেকে। এনভায়রন শব্দটি একটি ফরাসি শব্দ, এটি একটি ফরাসি শব্দ। পরিবেশ বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট মানুষকে ঘিরে সকল অবস্থার যোগফল বোঝায়, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? পার্ক। পরিবেশ কত প্রকার? 3 প্রকার। কোনটি পরিবেশের জড় উপাদানে অন্তর্ভুক্ত? গাছপালা। গাছপালা হলো পরিবেশের জড় উপাদানে অন্তর্ভুক্ত। পরিবেশের উপাদান 4টি। প্রকৃতি এর সকল দান মিলেমিশে কি তৈরি হয়? পরিবেশ। মানুষের বাসস্থানকে ঘিরে কোন ধরনের অবস্থা বিরাজমান? পারিপার্শ্বিক। জীবদের নিয়ে গঠিত পরিবেশের নাম জীব পরিবেশ। মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিবেশ কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে? মানুষের কর্ম ও ব্যস্ততায়। পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায় কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অভিহিত করেন? জৈব ও অজৈব অবস্থা। জড় ও জীব উপাদান নিয়ে গঠিত ভৌত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। জীব বৈচিত্র্যে এখন পর্যন্ত আমরা কত প্রজাতির কথা জানতে পেরেছি? প্রায় 100 মিলিয়ন। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক? ভূগোল। প্রাকৃতিক পরিবেশের উপাদান নদী, মানুষ। পৃথিবী সৃষ্ট হয় কত বছর আগে? প্রায় 450 কোটি বছর আগে। পরিবেশের উপর আদি মানব জাতির প্রভাব ছিল নগণ্য। উদ্ভিদের খাদ্য বন্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক জীবাণু। লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে হ্যালোফাইট। আবর্জনা স্তূপ থেকে বের হয় মিথেন, হাইড্রোজেন সালফাইড। ওকে, সো আশা করি তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লাগবে, তোমাদের কাছে ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে। আর তাছাড়া তোমাদের যদি নোটস, ক্লাসেস, মক টেস্টের এগুলো প্রয়োজন হয় তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এনিওয়ে, নেক্সট কোয়েশ্চেন। অতিরিক্ত বায়ু দূষণ, জল দূষণ, অরণ্য নিধনের ফলে ঘটছে জীব বৈচিত্র্যের বিনাশ। গৃহস্থলিতে ক্লোরোফ্লোরোকার্বন ছড়ায় যে এয়ার কন্ডিশনার, ফ্রিজ। পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটি হলো কেন্দ্রমণ্ডল। পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটি কি? কেন্দ্রমণ্ডল। পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট উদ্ভিদ ও প্রাণী। পৃথিবীতে খুব বেশি মাত্রায় অতিবেগুনি রশ্মি প্রবেশ করেছে ওজোন ছিদ্রের মাধ্যমে। মোট মিষ্টি জলের উৎস থেকে তরল জল হিসেবে পাওয়া যায় 0.26 ভাগ। পৃথিবীতে মোট আদিম সৃষ্ট জীব হল ব্যাকটেরিয়া। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার এবং 22 কিলোমিটার মাঝখানে কোন স্তর বর্তমান? স্ট্র্যাটোস্ফিয়ার। এই পৃথিবীতে জীবনের প্রথম সৃষ্টি হয় 350 কোটি বছর আগে। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি উন্নয়নশীল দেশগুলিতে। বছরে কোন দিন পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। জীবমণ্ডলে জীববৈচিত্র্য মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছে? মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে। একটি পপুলেশন সদস্য সংখ্যা তার ধারণ ক্ষমতাকে অতিক্রম করলে তাকে বলে অতিপ্রজতা। যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হলো কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হলো 93%। জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় লাল বিপ্লব। নিম্নলিখিত কোনটি পরিবেশ সম্পর্কিত নয়? এনসিআরটি পরিবেশ সম্পর্কিত নয়। পারমাণবিক বজ্র বলতে বোঝায় যে পরমাণু চুল্লি থেকে নির্গত বজ্র। জীবনহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে বলে বিষাণু। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্বের একক হলো ডপসন। বায়ুমণ্ডলে ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গ্যাসের রং হলো নীল। ওজোন গহ্বর তৈরি হয়েছে কুমেরুর ওপর। যে উপাদানের জন্য বিওডি বৃদ্ধি পায় তা হলো অ্যালগি। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর সর্বত্র হিমরেখা পিছু হটছে। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবেরিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে বলা হয় সিম্বায়োসিস। পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় সালোক সংশ্লেষে। মাটির মধ্যে নাইট্রোজেন থাকে NO2 এবং NO3 রূপে। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো অ্যাজোটোব্যাকটেরিয়া। পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত মূল ভাগকে বলে লিথোস্ফিয়ার। পৃথিবীর জল, স্থল ও অন্তরিক্ষে অবস্থিত জীবনসমূহ নিয়ে গঠিত হয়েছে বায়োস্ফিয়ার। অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকেরা হলো মৃতজীবী। সকল উৎপাদকই হলো স্বভোজী। যেসব প্রাণী জলের নিচে বসবাস করে তাদের বলে বেন্থস। 1942 খ্রিস্টাব্দে লিন্ডেম্যান বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যায় যে নিয়ম প্রবর্তন করে তা হলো 10% নিয়ম।
বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের সামগ্রিক গঠনকে পর্যায়ক্রমে সাজালে যে শিকড় গঠিত হয় তা হলো খাদ্য পিরামিড। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানে প্রাণীর গোষ্ঠীকে বলে ফনা। মানুষ হলো সর্বভোগ প্রাণী। মহাবিশ্বে যে গ্যাস সব হাইড্রোজেন। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীতে মোট জলের মধ্যে শতকরা নোনা জল বা লবণাক্ত জল হলো 97%, যেটা সমুদ্রের জল। পৃথিবীতে মোট জলের মধ্যে মিষ্টি জল বা স্বাদু জল 3%। পৃথিবীতে মানুষের ব্যবহার উপযোগী জলের পরিমাণ মাত্র 0.69%। উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ হিসাবে জমে থাকা মিষ্টি জল হলো 2.3%। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে তাপমাত্রা বৃদ্ধি ঘটায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব ভেঙে গিয়ে উৎপন্ন করে অক্সিজেন। মাটি একটি মিশ্র পদার্থ। মাটি উৎপত্তি ঘটে শিলা থেকে। পৃথিবী পৃষ্ঠের মধ্যে স্থলভূমি হলো 29 ভাগ। বায়ুমণ্ডলে অক্সিজেন ভৌত রাসায়নিক পদ্ধতিতে কোন গ্যাস থেকে তৈরি? O3। বায়ুতে সবচেয়ে কম পরিমাণে উপস্থিত গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। ভূপৃষ্ঠে বেষ্টনকারী বায়ুর স্তরটি হলো বায়ুমণ্ডল। জীবের স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো বায়ুর স্তর রয়েছে ভূপৃষ্ঠ থেকে যে 26 থেকে 30 কিলোমিটারের মধ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে ঘনমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। আয়তন অনুযায়ী বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ 78.09%। আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেন গ্যাসের শতকরা পরিমাণ 20.6%। বাতাসে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ হলো 0.25%। পরিবেশের উপাদানগুলি যেরকম জড় জীব। মনুষ্য সৃষ্টি পরিবেশের বিপর্যয় হলো পারমাণবিক বিস্ফোরণ। জড় পরিবেশে একটি উপাদান হলো জল। বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির গড় হার হলো 1.15%। একটি সর্বভোগ প্রাণী হলো কাক। পরিবেশের একটি জীবজ উপাদান হলো ব্যাকটেরিয়া। বাতাসের যে উপাদানটি সাধারণত উদ্ভিদ ও প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না তা হলো নাইট্রোজেন, যেটা ইনডাইরেক্টলি ইনটেক করা হয় প্রাণী দেহ থেকে দূষিত পদার্থ অপসারণের সাহায্যে জল ও বাতাস। নেক্সট রয়েছে নিচে যেটি জীবের কোনো বৈশিষ্ট্য নয় সেটি হলো স্থিতিস্থাপকতা। নিম্নোক্ত মধ্যে নাইট্রোজেন সংবর্ধনকারী অণুজীব নয় ক্লোরোবিয়াম। চাষমৌফাট জন্মায় পাথরের খোঁজে। অক্সিলোফাইট জন্মায় অম্ল মাটিতে। বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের 97% পদার্থ ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের উপরে থাকে। সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে শোষণ করে ওজোন। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলে যে স্তরে মেরু প্রবাহ সৃষ্টি হয় তার নাম হল আয়নোস্ফিয়ার, যার আরেকটা নাম হলো থার্মোস্ফিয়ার। পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত হলো বায়ুমণ্ডল। ভৌত পরিবেশের অন্তর্গত উপাদান হলো জল। জৈব পরিবেশের অন্তর্গত উপাদান উদ্ভিদ জগৎ। সামাজিক পরিবেশের অন্তর্গত বিষয় হলো সংস্কৃতি। বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান হলো উষ্ণতা। ভারীমণ্ডলীয় পরিবেশের সমুদ্র ও উপকূল ভাগ। পরিবেশ বলতে বোঝানো হয় মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান। ভারতবর্ষে মানুষের স্বাস্থ্যহানির বড় কারণ হলো নিরাপদ পানীয় জলের অভাব। অশ্বমণ্ডলীয় বৈশিষ্ট্য হিসাবে বলা যায় সীমা ও শিয়াল স্তরের মিলিত অবস্থান। সীমা আর শিয়াল স্তরের যে মিলিত অবস্থাটা সেটা হলো অশ্বমণ্ডলীয় বৈশিষ্ট্য হিসাবে বলা যায়। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য হিসাবে বলা যায় বায়ুমণ্ডলে পৃথিবী তাপের সমতা বজায় রাখে। ভারীমণ্ডল বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের 70% হলো ভারীমণ্ডল অর্থাৎ জল। জীবমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও ভারীমণ্ডলকে একত্রে অজৈব উপাদান বলা হয়। সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের স্বভোজী উদ্ভিদ। জীবজগৎ তার পরিবেশের মধ্যে ড্যাশ চক্রের মাধ্যমে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলি আবর্তন ঘটে। জৈব ভূ রাসায়নিক। বায়ুমণ্ডলের নিত্য গতিশীলতায় ড্যাশ সৃষ্টি করে আবহাওয়া। স্থলজ পরিবেশ ভূমিকয় রোধের একটি উপায় হলো বৃক্ষরোপণ। পৃথিবী হলো একটি অখণ্ড বাস্তুতন্ত্র। জলের গভীরে যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম তাদের বলে ন্যাকটন। একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়কে যে বায়োম বলে। পরিবেশের সবুজ উদ্ভিদকে উৎপাদক বলে। পৃথিবী পৃষ্ঠে মৃত্তিকা ও প্রস্তরস্তরের সমন্বয়ে যে কঠিন স্থলভাগ গঠিত হয় তাকে বলা হয় অশ্বমণ্ডল। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বসবাসকারী নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে জৈব সংখ্যা বলে। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। প্রাকৃতিক সম্পদের সুরক্ষার ব্যবস্থাকে সংরক্ষণ বলে।
উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক পরিবেশে সজীব উপাদান। সজীব ও জড় উপাদানগুলি একত্রে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে। পুষ্টিকর পদার্থ বেশি মাত্রায় জলে মিশলে যে দূষণ হয় তাকে পরিপোষক দূষণ বলা হয়। জাপানের মিনামিটা কারখানা থেকে নির্গত রাসায়নিকটি হলো পারদ মিথাইল যৌগ। কেরালার ড্যাশ নামে একটি বিস্তীর্ণ বনাঞ্চল রয়েছে, সাইলেন্ট ভ্যালি কোথায়? কেরালায়। পৃথিবীতে প্রতি বছর মোট বনাঞ্চলে প্রায় 0.09% হ্রাস পাচ্ছে। জীবজগৎ এবং জীবজগৎ নিয়েই তৈরি হয় পরিবেশ। পৃথিবীর প্রথম স্তরের পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ। পৃথিবীর দ্বিতীয় স্তরের পরিবেশ হলো জীবজ পরিবেশ। প্রথম স্তরের প্রাকৃতিক পরিবেশ, দ্বিতীয় হলো জীবজ পরিবেশ। পৃথিবীর তৃতীয় স্তরের পরিবেশ হলো সামাজিক পরিবেশ। ওকে, তো প্রথম প্রাকৃতিক, তারপরে হলো যে মনুষ্য, তারপর হলো কি সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ, যেটা মানুষ তৈরি করেছে সামাজিক পরিবেশ। মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় বায়ুমণ্ডল। জল, জলজ সম্পদ, জলজ উদ্ভিদ এবং প্রাণী ধারক ও বাহক হলো বায়ুমণ্ডল। মানুষের প্রয়োজনীয় সম্পদের মূল আধার ও উৎস হলো শিলামণ্ডল। পৃথিবীতে যতগুলি মণ্ডল আছে তার মধ্যে সবচেয়ে কম বিস্তৃত হলো জীবমণ্ডল। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে বলা হয় থার্মোস্ফিয়ার। এটা কি বলে? উষ্ণতম স্তর বলা হয়। আর যদি বলে শীতলতম স্তর তখন হবে মেসোস্ফিয়ার। পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে রেডিও অ্যাক্টিভিটি। পৃথিবীতে বিভিন্ন শিল্পে উৎপন্ন ওজোন স্তর বিনষ্টকারী গ্যাস হলো সিএফসিএস। ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হলো মাটি। পরিবেশের যথার্থ উপাদান হলো মানুষের চারপাশে সজীব ও নির্জীব উপাদান। মৃত্তিকা হলো এক প্রকার পরিবেশ ভৌত উপাদান। বনজ সম্পদের উপর মানুষের চাহিদা বেড়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। আবহাওয়া পরিবর্তন, বনভূমি ধ্বংস করা। জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ হলো জলের অম্লতা বেড়ে যাওয়া। পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য। ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায়, তা হলো সৌরশক্তি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র কার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? জলবায়ু এবং ভৌগোলিক অবস্থার উপর। মনুষ্য সৃষ্টি তেজস্ক্রিয় বজ্র পদার্থ কোনটি? এই যে প্লুটোনিয়াম 239। ওকে, মনুষ্য নির্মিত পরিবেশকে বলা হয় টেকনোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পৃথিবী গড় উষ্ণতা কি পরিবর্তন করবে? উষ্ণতা হ্রাস পাবে। ওজোন গ্যাসের প্রথম সন্ধান দেন স্নোবি। বায়ুমণ্ডলে কোন স্তরে বৈপরীত্য উত্তাপ দেখা যায়? ট্রপোস্ফিয়ার স্তরে বৈপরীত্য উত্তাপ দেখা যায়। বায়ুমণ্ডলে অম্লতার বৃদ্ধি ঘটে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। প্রতি লিটার সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা 35 গ্রাম। জলবাহিত রোগের ভারতীয় জনস্বাস্থ্য সমস্যার জন্য কত ভাগ দায়ী? 80%। সারা পৃথিবীতে প্রতিদিন কতজন মানুষ জলবাহিত রোগে মারা যান? 25,000। সারা পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করার জন্য প্রতি বছর কত লোক মারা যান? প্রায় 25,000। পশ্চিমবঙ্গের শহর এলাকায় কত ভাগ মানুষ নিরাপদ পানীয় জলের আওতায় এসেছে? 88। পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে কত ভাগ মানুষ নিরাপদ পানীয় জলের আওতায় এসেছে? 82 ভাগ। বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলি। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে টেটের ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ সিলেবাসের নোটস রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। টপিক ওয়াইজ কনসেপ্ট ডিপলি ডিসকাস করে তার পাশাপাশি কোশ্চেন আনসার আর MCQs রয়েছে। আর তাছাড়া শুধু MCQs হলে সেটাও রয়েছে। আর তোমরা যদি চাও যে মক টেস্ট দেবে, অনলাইন হোক কিংবা অফলাইন, বা ক্লাসেস নেবে অনলাইন অফলাইন, যেভাবে সুবিধা যেটাই নিতে চাও, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। সো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।